জীবনটা যেন ক্রমশই একঘেয়ে হয়ে উঠছে। ভ্রমণকালে সংঘাতের মুহূর্তগুলি আমার ঘরের উষ্ণতাকে ক্রমশ বাড়িয়ে তুলেছে। তাই ব্যস্ততম শহরের কোলাহল কাটিয়ে উঠবার জন্য দুদিন ছুটি হাতে নিয়ে আমি বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আমি সুদীপা। আজকে আমার গন্তব্য হচ্ছে আসাননগর, এবং আমি আসাননগরের সমস্ত ভিডিও ডিটেলস, কিভাবে আমি যাচ্ছি, সেখানে কোথায় থাকছি এবং কি আমি দেখছি, ওখানে কি ভিজিট পয়েন্ট রয়েছে, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। এবং সেই জন্য আপনাদেরকে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দেবেন। তো চলুন আসাননগর যাওয়া যাক, এবং আমি কি সেখানে দেখছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ট্রেন ধরবো বলে আমরা একটা উবের ধরে নিই, এবং উবেরে করে আমরা চলে আসি শিয়ালদা। এখন বাজে সকাল 6টা। আর আমি এখানে যে ট্রেনটি ধরবো সেটি নাম্বার হচ্ছে 31913। আর এই ট্রেনটি হলো 7:40 আর ওখানে পৌঁছানোর টাইম হচ্ছে 9:59। হ্যাঁ, তখন সঙ্গে সঙ্গে বিয়ের তাগিদে একটা ডাক্তার চলে গেল। ট্রেনটি ছেড়ে দেয় এবং ক্রমশ এগিয়ে চলে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। চেয়ারে বসেছি। ট্রেনটি এখন বেলঘড়িয়া ক্রস করলো। প্রথমে আমরা ছিলাম 3 জন। হাওড়া থেকে একজন সঙ্গী আমাদের সাথে যোগ হলো, তারপর আগরপাড়া থেকে আরও 2 জন সঙ্গী যোগ হলো। আমার ডিএসএলআর নিতে হয় না, সুবিধা হয়েছে, কারণ ডিএসএলআর জায়গা লাগে না। অনেক জায়গা আছে। তবে এবারে অন্যদের নিয়ে গেছিল ডিএসএলআর ফটো আলাদা, ভাই ক্ল্যারিটি আলাদা। যে পাহাড়ের মধ্যে ওইটা তো তুই গেলি না, যেতিস খুব এনজয় এখন আমরা মাঝদিয়া স্টেশনে এসে গেছি। এর দূরত্ব হচ্ছে হাওড়া স্টেশন থেকে 117 কিলোমিটার প্রায়। তো এখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বাইরে বেরিয়ে যাব, এবং সেখান থেকে যে কোনো একটি অটো ধরে আমরা চলে যাব আমাদের গন্তব্যে। তার আগে আমরা আমাদের গন্তব্যে যাওয়ার আগে রাস্তায় কিছু ভিজিট পয়েন্ট আছে, সেগুলো আমরা একটু দেখে নেব। তো চলুন যাওয়া যাক। অনেকটা সকালেই, প্রায় ভোরবেলা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি, সেই জন্য আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। ওই জন্য আমরা রাস্তায় ব্রেকফাস্ট করে এই অটোটা বুক করে নিই। এটা করেই আমরা ভিজিট পয়েন্টগুলো ঘুরে দেখব, এবং এটাই আমাদের পৌঁছে দেবে আমাদের গন্তব্যস্থল।
এখন আমরা যে ভিজিট পয়েন্টটা ঘুরে দেখব তার পাশেই রয়েছে চূর্ণী নদী। এটি বর্ষার জলে পুষ্ট, আর এখানে যে কাঠ আর বাঁশ দিয়ে যে সাঁকোটা করা হয়েছে এটি প্রতি বছর করতে হয়, কেননা এই বাঁশের সাঁকোটি অতিরিক্ত বৃষ্টির কারণে প্রতি বছরই ভেঙে যায়। ভারতবর্ষ যখন 1947 সালের আগে এই অঞ্চলটি ইস্ট পাকিস্তানের আয়ত্তে ছিল, পরে 18ই আগস্ট 1947-এ ভারতবর্ষের আয়ত্তে আসে। তাই এখানে 18ই আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়। কি আছে, এটা কোনো পার্ক আছে? আমরা এখন রয়েছি শিব নিবাসের সামনে। এই মন্দিরটি শিব নিবাস রাজরাজেশ্বর মন্দির নামে পরিচিত এবং এর পাশেই একটি মন্দির রয়েছে। এই মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গ রয়েছে সেটি হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। এই মন্দিরটি রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত করা। তো রাজার দত্তপুত্রর নাম ছিল শিব, সেই থেকেই এই মন্দিরের নাম হয় শিবনিবাস রাজরাজেশ্বর মন্দির।
শিবের মাথায় মাথার দেখি না, শিব মাথা ঠান্ডা হয়ে গেছে, বন্ধ কর। গরম লাগছে না? ঠিক আছে, আমরা এদিকে এই মন্দিরের বাইরেই রয়েছে বিভিন্ন মিষ্টির দোকান এবং পুজো দেওয়ার জন্য ডালাও বিক্রি হচ্ছে। আপনারা পুজো দিলে এখান থেকে নিয়ে নিতে পারেন। এই মন্দিরটি হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। তো এটাও হচ্ছে কৃষ্ণচন্দ্রেরই প্রতিষ্ঠিত। তো এর ভিতরে ফটো তোলার নিষেধ রয়েছে, সেই কারণে আমি আপনাদেরকে এর ভিডিও শেয়ার করতে পারলাম না। কোথাও হারাই, কি চাইনি কি পাইনি, সবই ভুলে যেতে চাই। এই তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই সাঁকুটি ধরে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। তো এখান থেকে এই সাঁকুটি পার করে আমরা অটো ধরে নেব এবং চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। ঘোর, একটু ঘোর। মোবাইলে স্ক্রিনগুলো পুরো ইয়ে করে দেয়। বাবা, কি জায়গায় এসেছে ভাই। আমরা এখন আমাদের পরবর্তী ভিজিট পয়েন্টে চলে এসেছি। আমাদের পরবর্তী ভিজিট পয়েন্ট মানে আমরা এখন যেখানে আছি সেটি হলো বনবিবিতলা।
আর এখানে আমরা যেটা দেখতে এসেছি সেটি হলো অক্ষয় বট। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কত বড় জায়গা, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে এই অক্ষয় বট। তবে এর মূল গুড়ি এখন আর নেই। প্রায় হিসাব করে দেখা গেছে যে এটি 1000 বছরেরও বেশি পুরনো, তাই এর মূল বৃক্ষটিকে পাওয়া যায়নি। আর এই আশেপাশে যেটি জুড়ে রয়েছে সেটি হলো এর শাখা প্রশাখা। তাছাড়াও এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত সুন্দর। এখন আমরা যেখানে রয়েছি সেটি হলো এর ভিতরেই, খুব সুন্দর একটা জায়গা। সেটি হলো এখানটায় সর্ষে ক্ষেত, আর এখানে অনেক রকম গাছপালা রয়েছে। বলতে গেলে এখানে একটি বাগান রয়েছে, কলা গাছের বাগানও রয়েছে। আমি শুধুমাত্র এই বনবিবি তলাটা দেখেই ফেরত যাব না। আমি যখন ভ্রমণ প্রেমী তখন আমি এই জায়গাটা পুরোটা ভিজিট করে দেখব যে এখানে আশেপাশে কি রয়েছে, এবং জায়গাগুলো আপনাদেরকে ভিজিট করে দেখাবো। দেখুন এখানে বিশাল কলা বাগান রয়েছে, আর জায়গাটা ভীষণই সুন্দর, খুব নিস্তব্ধ। আমাদের পরবর্তী গন্তব্যে আমরা এসে গেছি। এটি হলো পাগলাখালী মন্দির। তো এখানে নিত্যদিন যত গরিব দুঃখী রয়েছে সবাইকে এখানে আহার করানো হয়। তো চলুন এবার মন্দিরের ভিতরটি ঘুরে দেখা যাক, এবং আশপাশে কি রয়েছে সেগুলোও আপনাদেরকে ঘুরিয়ে দেখাই একটু। প্রত্যেক দিন সেবা কোনো জায়গা হয় না, আর আমাদের প্রত্যেক দিন সোমবারে আমরাই সেবা করি। সেবা হবো এখন আমরা কি করবো? আমরা তো চলবে না বাবা, মানে মূলত ঘিরে শ্রাবণ মাসে হয়। শ্রাবণ মাসে এবার জ্যৈষ্ঠী মাসে বেশি। কি আচ্ছা, জ্যৈষ্ঠী মাসে প্রথম বৃষ্টিবার থেকে শেষ বৃষ্টিবার আমরা একেবারে শেষ বৃষ্টিবার এই দেখেন শিবরাত্রি হয়। এই দেখেন, এটা ক্যাশিয়ার আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হিসাব আমার কাছে। ইনি ক্যাশিয়ার, সেক্রেটারি আছে। ওই দেখেন প্রভু বয়স্ক, ওইটা প্রভু।
ওই দেখেন চাক মাথা হয়তো প্রভু। এখানে যে নদীটি রয়েছে সেই নদীটি করে এপার থেকে ওপার হওয়া যায়। আমরা ছিলাম প্রায় 8 জন মতো। তো আমাদেরকে বলেছিল এপার থেকে ওপার করে দেবে এবং নৌকো ভাড়া লাগবে 100 টাকা। কিন্তু আমাদের কাছে সময় ছিল না, কেননা অলরেডি লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আমরা যে হোমস্টেতে যাব সেখানে সেই সময় অবধি লাঞ্চটা রাখা হবে না, কেন আর কিছুক্ষণ পরেই সন্ধে নেমে যাবে এবং আমাদের ভীষণই খিদে পেয়ে গেছে আর অনেকটা সকালে বেরিয়েছি, তাই শরীরও আর দিচ্ছে না। আর এই এপার থেকে নদীর ওপার হতে গেলে তাও তো আধ ঘন্টা মতো সময় লাগবে, সেই সময়টা আমাদের হাতে নেই। তাই আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আমরা এখন আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। এই হোমস্টেটার নাম হচ্ছে প্রাকৃতি হোমস্টে। এখন মনে হচ্ছে এই হোমস্টেটায় এসে আমরা ভুল করিনি, কেননা হোমস্টেটা খুবই সুন্দর। মনে হচ্ছে এই হোমস্টেটায় থেকে একটু হলেও আমরা মাটির ছোঁয়া পাবো। তো চলুন আপনাদের হোমস্টেটার ভিতরটা ঘুরিয়ে দেখানো যাক। রুমটা নোংরা করবি না, আগে ফটো তুলি রুমে। একদম উপরে একটা। একটা সেমই রুম তো। হোমস্টেটা খুবই সুন্দর, বাইরে কাঠের রেলিং দিয়ে বারান্দা করা এবং খাটটাও কাঠের, আর পুরো মাটির ডেকোরেশন করা, আয়নার চারিধারে আলপনা দেওয়া এবং ওয়াশরুমও খুব সুন্দর। অলমোস্ট খুব সুন্দর লেগেছে আমার হোমস্টেটা। তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, আপনারাও আমাকে কমেন্টে জানাবেন যে হোমস্টে আপনাদের কেমন লাগলো। কোনো অসুবিধা নেই, দিয়ে দেবো। এই সিঁড়িটি ছাদের উপরে উঠে যাচ্ছে, যদিও বা আমি ছাদের উপরে উঠিনি। যাই হোক, হোমস্টের রুমটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। আমি আবার পরে আপনাদেরকে পুরো হোমস্টেটা এবং চারিপাশের ভিডিও ঘুরিয়ে দেখাবো। এখন একটু লাঞ্চ করে নেওয়া যাক। এখানে লাঞ্চ দেখছি কাঁসার থালায়, কাঁসার বাটি, কাঁসার গ্লাসে করে দেওয়া হয়েছে। খুব সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, খাও।
এবার শুরু করো। আছে বললে পুলিশ এসে নাকি? এটা কি এই আপেলের মধ্যে কি আছে? চাটনি। ও আচ্ছা, তেঁতুলের চাটনি। অনেক রকম আইটেম আছে, টেস্ট করে দেখা যায়। একে তো খিদে পেয়েছে মারাত্মক, তার উপর এনাদের হাতের যা রান্না অসাধারণ, মানে মনে হচ্ছে অমৃত খাচ্ছি। বাকিরাও বলবে কচু বাটাটা বল। কচু বাটা আছে তাই তো, মানে এখানে আছে হচ্ছে কচু বাটা, এটা পেঁয়াজ কলির একটা তরকারি, এটা ভয়ঙ্কর রকমের ভালো। আচ্ছা এটা আলু ভাজা, এটা কি? এটা হচ্ছে পেঁয়াজ কলির এটা হচ্ছে কচু বাটা, পেঁয়াজ কলির, আর চুনো মাছের ঝাল, চুনো মাছের ঝাল, আলু ভাজা, পুঁই শাকের তরকারি। পুঁই শাকের তরকারি, শাক, শাকের থেকে শুরু করতে ভাত, ডাল, মাংস। মাংসের অপোজিটে যদি কেউ না চায় তাহলে সেই ক্ষেত্রে মাছ আছে। এই যে আমাদের নবদা মাছ খাচ্ছে, আমরা যেরকম অ্যাজ ইউজুয়াল সবাই মাংস। এই নিয়ে আমাদের সার্ভ করছেন, যা পাচ্ছে তাই খাচ্ছে, বেসিক্যালি খারাপ হলেও ভালো বলবে, আমি টেস্ট করে প্রপারলি বলবো। আচ্ছা যাই হোক, আমাদের আশারনগর পার্ট 1-এর ভিডিও আমার এখানেই শেষ। পরবর্তী ভ্লগে অর্থাৎ পার্ট 2 ভ্লগে আপনাদের সাথে আবার দেখা হবে।